তুর, যদি বৃষ্টি দেখতে চাও তাহলে চোখ বন্ধ করো। তুর চোখ বন্ধ করে তীব্রের বুকের সাথে লেপ্টে গেল। তীব্র মুচকি হেসে ওকে দরজার দিকে নিয়ে গেল। তারপর তুরকে নিজের বন্ধ দরজা থেকে বের করে ছাদের দিকে পা বাড়ালো। যতই এগিয়ে যাচ্ছে তুরের ভিতরে নাড়িয়ে দিচ্ছে। ও আজ 4 মাস পর প্রকৃতির মাঝে যাচ্ছে, কিন্তু তুর নিজের চোখ খুলল না। হঠাৎ তুর নিজের শরীরে ফোঁটা ফোঁটা ঠান্ডা পানির আভাস পায়, কিন্তু তখনও ওভাবেই থাকে। তীব্র সোজা তুরকে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ায়। তুর, চোখ খোলো। তীব্রের ডাকে তুর ওর দিকে তাকায়। খুব জোরে বৃষ্টি পড়ছে, মুহূর্তেই দুজনে ভিজে একাকার। তুর তীব্রের গলা জড়িয়ে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। একজনের চোখে অজস্র প্রশ্ন, আরেকজনের চোখে অদ্ভুত মোহ। হঠাৎ বাস পড়তেই তুর জড়িয়ে ধরে ওকে। এখন তোমাকে নিজের মাঝে আটকাতে চাই না তুর। অনেক বন্দি থেকেছ, আজকের এই মুহূর্তের জন্য তুমি মুক্ত তুর। আমাকে ছেড়ে নিজের মতো বাঁচো। তুরকে নিজের কোল থেকে নামিয়ে দেয়। তীব্রের বাহু বন্ধন থেকে মুক্ত হয়ে তুর চলে যেতে চায়, কিন্তু তুর ওকে নিজের মাঝে টেনে নেয়। এই মুহূর্ত তোমার, কিন্তু এর পরের মুহূর্তটা শুধু আমার হবে, মনে রেখো। তুরকে ছেড়ে দিয়েই তীব্র তুরের থেকে দূরে সরে যায়। দেয়ালে হেলান দিয়ে তুরকে দেখতে থাকে। বন্দি জীবনের এই প্রথম মুক্তি তুরকে খুশিতে কাঁদিয়ে দিয়েছে। আকাশের দিকে তাকিয়ে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছে তুর। পানির ফোঁটা, ঠান্ডা বাতাস, হাড় হিম করা ঠান্ডা নিজের চোখ বন্ধ করে অনুভব করছে তুর। আর ওদিকে তুরকে আপন খেলে দেখতে ব্যস্ত তীব্র। এরপর প্রতিটি দিন তোমার এমন হবে তুর, তুমি যা চাইবে সব দেব আমি তোমায়। বিনিময়ে শুধু তোমায় চাই। আমার প্রথম এবং শেষ চাওয়া তুমি। আসক্ত আমি তোমার মাঝে, বিকজ ইউ আর মাই এডিকশন তুর। তুর বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে, তখনই ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পায়। তুর পিছন ফিরতে দেখে তীব্র দাঁড়িয়ে আছে। আপনি? অঝরে কাঁপছে তুরের ঠোঁট দুটো। বুঝতেই পারছে প্রচণ্ড ঠান্ডা লাগছে ওর। অনেক দিন পর বাইরে, তাছাড়া এখানকার আবহাওয়া অনেক ঠান্ডা। তুর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে? তোমাকে চাই। মানে? তোমার নেশায় আমি আসক্ত তুর। শুধু নিজের একাকিত্ব দূর করতে তোমাকে চেয়েছি, আর এখন নিজের জন্য তোমাকে চাই। তীব্র, আপনি সারা জীবনের জন্য। তুর তীব্রের সামনে থেকে চলে যেতে নিলেই তীব্র ওকে টান দিয়ে নিজের কাছে এনে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তুর তীব্রকে ছাড়ানোর চেষ্টা করলেও এক পর্যায়ে শান্ত হয়ে যায়। তীব্র আজ তুরের মাঝে হারিয়ে যেতে চায়, আর কোনো দূরত্ব রাখবে না ওদের মাঝে। তুরের ঠোঁট থেকে সরে এসে ওর হাত পিছনে মুড়ে নিজের মধ্যে মিশিয়ে নেয়। আজ তোমাকে চাই আমি তুর। তোমার সজ্ঞানে তোমাকে আমি নিজের করে পেতে চাই। তুর যাতে চাইলেও কোনো দিন তুমি আমাকে ছেড়ে যেতে না পারো। তীব্রের কথার কি উত্তরও দেবে জানা নেই ওর। তীব্রর কাছে ওকে চাইছে, অথচ যা নেওয়ার তা তো সেদিন নিয়েছিল। তাহলে আজ কেন অনুমতি চাইছে? এটা কি তুরকে তাচ্ছিল্য করার জন্য? তুর যদি না চায় তবে কি তীব্রকে ছেড়ে দেবে? তা তো নয়। তাহলে কেন চাইছে অনুমতি? অবাক চোখে তাকিয়ে আছে তুর। তোমার নীরব চাহনিকে আমি সম্মতি ভেবে নিলাম তুর। তুরের বলার ভাষা নেই, আর তীব্রের জানার। ও তুরকে কোলে তুলে যেভাবে গিয়েছিল সেভাবেই ফিরে আসে, কিন্তু এখনও তুর অবাক হয়ে ওকে দেখে যাচ্ছে। তুরকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তুরের দিকে কিছুটা ঝুঁকতেই তুর মুখ ফিরিয়ে নেয়, কিন্তু দুপাশে তীব্রের হাত থাকার কারণে যেতে পারে না দূরে। তীব্রের চোখের দিকে তাকাতেই নেশাক্ত তীব্রকে দেখতে পায়। এই মুহূর্তে তোমার মাঝে কোনো নেশা নেই তুর, না আমার নেশা আর না মেডিসিনের। তুমি সম্পূর্ণ সজ্ঞানে আসো। তাই আজ আমি এই মুহূর্তে আমি তোমাকে আপন করতে চাই, যাতে আমার মায়ে পড়ে হলেও আমাকে ছেড়ে যেতে না পারো। নিজের মনে কথাগুলো ভেবেই তুরের দিকে এগোয় তীব্র। তুর খুব ভালোভাবে বুঝতে পারে, আর যাই হোক আজও তীব্রের থেকে নিজেকে বাঁচাতে পারবে না। এ নিয়ে তীব্রকে কিছু বলতেও পারছে না। সেদিন যেটা ওর অজ্ঞানে করেছিল, আজ সেটাই তীব্র ওর সজ্ঞানে করছে। সেদিন বাধা দেওয়ার জ্ঞান ছিল না, আর আজ শক্তি। কথাটা ভেবেই নিজের চোখ বন্ধ করে নেয় তুর। সকালে ঘুম থেকে উঠলে দেখে তীব্র ওকে বুকের মাঝে নিয়ে শুয়ে আছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ও শুয়ে পড়ে। তীব্রের ঘুমন্ত মুখটা ওর সামনে,
আরও সেই মুখটা দেখতে দেখতে নিজের দু চোখের পানি বিসর্জন দিতে ব্যস্ত। আবার ঘুমের কোলে ঢলে পড়ে তুর। ঘুম ভাঙতেই তীব্রকে কাছে পায় না তুর। ও আশেপাশে তাকাতেই কোথাও তীব্রকে দেখতে পায় না। শরীরে চাদর টানা একটা দীর্ঘশ্বাস ছাড়ে তুর। কিছুটা সময়ের মুক্তির জন্য আপনি অনেক বড় দাম নিলেন তীব্র, বিনিময়টা যে এত বড় হবে ভাবিনি। তুর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আসতেই দেখে তীব্র পিছন ফিরে দাঁড়িয়ে আছে। তুরের আওয়াজ পেয়েই ওর দিকে তাকায়। তীব্রের দিকে তাকাতে না পেরে নিচের দিকে তাকিয়ে হাত কসলাতে থাকে তুর। তুরের দিকে হালকা এগিয়ে তুরের কাছে যেতেই তুর ভয়ের চাহনিতে ওর দিকে তাকায়। তীব্রতা উপেক্ষা করে তুরকে কোলে নিয়ে রুমের বাইরে নিজের রুমে নিয়ে যায়। সেখানে নিয়ে তুরকে নামিয়ে দেয়। এই প্রথম তীব্রের রুমে এলো তুর। তুর তখনও চুপ করে মাথা নিচু করে তাকিয়ে আছে। তুর, আজকে থেকে তুমি এখানে আমার সাথে থাকবে, আমার রুমে। তারপর তুরের হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে বলে, ওদিকে ওয়াশরুম, এটা পরে আসো। তুর কিছু জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকালেও তীব্রকে দেখে বুঝতে পারে ও কোনো উত্তর দেবে না, তাই ওয়াশরুমে চলে যায়। ব্যাগটা খুলতে একটা সাদা গ্রাউন দেখতে পায়, কিন্তু এটা বাসায় পরার মতো না। তীব্র ওকে যেসব ড্রেস দিয়েছিল তা সবটাই ঘরে পরার ছিল। কিন্তু তুর আর বেশি কিছু ভাবল না। নিজস্ব চাওয়া পাওয়াই যখন নেই, তখন এটা জেনে কি করবে, তীব্র কি চাইছে। ও গ্রাউন্ডটা পরে বাইরে বেরিয়ে দেখে তীব্র খাটের ওপর বসে কি যেন ভাবছে। তুরকে দেখে কিছুক্ষণ ওর দিকে থাকে। কিছুটা সংকোচ নিয়েই তুর ওর সামনে এসে দাঁড়ায়। তীব্র বসা থেকে উঠে ওর কাছে যায়। তুরের পিঠে হাত দিতেই চমকে ওঠে তুর। তীব্র ওর চোখে চোখ রেখেই জামার চেনটা লাগিয়ে দেয়। তুর কিছু বলতে যাবে তার আগেই ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয় তুরকে। নিজের মতো করে সাজিয়ে দেয়। তুর পুতুলের মতো অবাক চোখে নিজেকে দেখছে। আর দেখবে নাই বা কেন, 4 মাস পর নিজেকে দেখছে আয়নায়। 4 মাসে সূর্যের আলো চোখে লাগেনি। পুরো শরীর সাদা বরফের মতো। নিজেকে বরফের পুতুলের মতো লাগছে, যার না আছে কোনো অনুভূতি আর না আছে কোনো ইচ্ছে অনিচ্ছা। কথাটা ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু সেটা কিসের তা জানা ছিল না তুরের। নিজের কাজ শেষ করে তুরের চোখ বেঁধে দেয় তীব্র। তারপর ওকে দাঁড় করিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়েই কোলে তুলে নেয়। তুরকে নিয়ে কোথাও যাচ্ছে তীব্র। হঠাৎ মনে হলো তুরকে গাড়িতে বসিয়ে দিয়েছে। চোখ বাঁধা, তাই কিছু বুঝতে পারছে না। গাড়ি থামতে আবার ওকে কোলে তুলে নেয়। তুরের প্রচণ্ড বাতাস আর কোনো কিছুর গর্জন ফিল করতে পারছে। তখনই তীব্র বলে ওঠে, আমি কোনো পুতুলকে নিয়ে আসিনি যার না থাকবে কোনো অনুভূতি, না থাকবে কৌতূহল। আমি কিন্তু এখানে তোমাকে মেরেও ফেলতে পারি, তাই জিজ্ঞেস করছি কেমন লাগছে তোমার। তীব্রের কথার স্পষ্ট উত্তর দেয় তুর। আগুনের সাথে বসবাস করছি আমি, তাতে যে পুড়তে হবে তাও আমার অজানা নয়। তবে আপনি কি জানেন, সে আগুন আমার শরীরটাকে জ্বালিয়ে শেষ করে দেয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, তা আমাকে দহনে জর্জরিত করলেও আমাকে তা মারবে না। মানে আমাকে পুড়িয়ে যন্ত্রণা দিলেও আমাকে ছাই করার শক্তি নেই সে আগুনের। ঠোঁটের কোণে হাসি রেখে কথাটা বলল তুর। এই কথা শুনে তীব্র নিজের মনে হেসে ওঠে। এইটাই বিশ্বাস আগুনের ওপর? না, নিজের ওপর আছে। আমাকে ছাই করার শক্তি তার নেই। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন, ছাই করতে পারেন কি না। তুরের কথাটা যে এমন হবে তার ধারণা ছিল তীব্রের, কারণ ও জানে তীব্রের প্রতি এখন আর তুরের কোনো ভয় নেই। যেটা আছে সেটা ক্ষোভ। এই জন্য তোমাকে চাই। সত্যি বলেছে, আসলে আগুনের এতটাও ক্ষমতা নেই, কিন্তু তাকে সামান্য ভেবো না। ছাই করতে না পারলেও তার যন্ত্রণা কিন্তু অনেক বেশি। দেখতে চাও? অদ্ভুতময় নেশাক্ত তুমি। জানো জিততে পারবে না, কিন্তু হার মানতে চাও না। তাই তো সব কিছু পেয়েও তোমাকে চাই। তারপর তুরকে নামিয়ে দিতেই তুর তীব্রের শার্ট খামছে ধরল। পায়ের নিচে নরম কিছু ঠেকল। তীব্রর চোখের বাঁধন খুলে দিতেই তুর চোখের সামনে দেখল নীল সমুদ্রের অজস্র ঢেউ দেখতে পেল। তুর তীব্রকে ছেড়ে পানির দিকে পা বাড়ালো। পা দুখানা সমুদ্রের পানিতে ভিজিয়ে তা নিয়ে খেলতে লাগলো। আকাশ পুরোপুরি রোদেলা না হলেও সূর্যকে দেখা যাচ্ছে। তীব্র তখন সূর্যকে উদ্দেশ্য করে বলে, আমার কথা আমি রেখেছি। যার মাঝে নিজেকে হারিয়েছি তাকে কাউকে স্পর্শ করা তো দূরে থাক, দেখতেও দেইনি। হঠাৎ মেঘগুলো ঢেকে দিল সূর্যকে। তীব্রের মনে হলো সূর্যটা মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। তীব্র গিয়ে তুরে হাতটা ধরে টেনে নিয়ে আসে। তুর ঠোঁট উল্টে বলে, এখনই চলে যাব?
না, ওইখানে যাব। একটা ছোট শিপ দেখে বলে, আজ যে সারাদিন এই সমুদ্রের বুকে আমরা দুজন ঘুরব, তারপর তুরকে নিয়ে সারাদিন সমুদ্রের বুকে ঘোরে তীব্র। তুর সমুদ্রের মাঝে ব্যস্ত, আর তীব্র সমুদ্রে থাকা তুরের মাঝে। বিকেলের দিকে ওরা একটা দ্বীপের কাছে আসে। চোখ ধাঁধানো সৌন্দর্য তার, চারিদিকে সবুজের মাঝে বেষ্টিত উঁচু উঁচু পাহাড়। এবার কৌতূহল হয়ে তুর জিজ্ঞেস করেই বসে, এটা কোথায়? বাংলাদেশে তো এত সুন্দর জায়গা আছে কিনা সেটা জানা ছিল না। এটা শুনে তীব্র হালকা হাসে। তা জেনে কি করবে, এই মুহূর্তটা অনুভব করো শুধু। তারপর তুরকে নিয়ে নেমে আসে শিপ থেকে। কিছু দূর হাঁটার পর ওরা পাহাড়ি সিঁড়ির কাছে আসে, কিন্তু তুরের অবস্থা খারাপ। এতটুকু পথ হেঁটেছে তাতেই পা ফেটে যাচ্ছে। আর এটাই স্বাভাবিক, কারণ বিগত 4 মাসেও হাঁটেনি, তাও আবার এই পাহাড়ি রাস্তা। তুর মুখটা কালো করে বলল, আমি আর পারছি না। তীব্র জানতো এমনটাই হবে, তাই কথা না বলেই তুরকে কোলে তুলে নিল। তারপর উপরের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। তুর ওর গলা জড়িয়ে ওকে দেখেই যাচ্ছে, লোকটা কি চাইছে তার কোনো কিছু ইয়াত্তা পাচ্ছে না। কিছু দূর হাঁটার পর তীব্র বড় বড় নিঃশ্বাস নিয়ে তুরের দিকে তাকায়। এটা দেখে তুর বলে, আমাকে নামিয়ে দিন, আমি যেতে পারবো। আমি জানি পারবে, কিন্তু তাতে আমার কষ্ট হবে। তারপর তীব্র আবার ওঠা শুরু করলো। তুর বুঝতে পারলো তীব্রের কষ্ট হচ্ছে, কিন্তু কেন জানি তীব্রের এই কষ্টটা ওর মুখে হাসি ফুটিয়ে তুলল। তুরের হাতে থাকা রুমালটা দিয়ে তীব্রের কপালের ঘাম মুছে দিল। তীব্র তুরের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। 360টা সিঁড়ির পর তীব্র কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালো। প্রায় গোধূলি লগ্ন। তীব্র কোলে থাকা অবস্থায় তুরকে পাহাড়ের শেষ প্রান্তে নিয়ে যায়। তারপর ওকে চারদিক দেখতে বলে। হালকা অন্ধকার পাহাড়ের বুকে গোধূলি লগ্নের সূর্যের রক্তিম আভা চারিদিকে প্রকাশিত। তুর নিজের জীবনের সবচেয়ে সুন্দর দেখছে। আমাকে নামান তীব্র। তীব্রকে নামাতেই ও দুহাত খুলে মুক্তভাবে নিঃশ্বাস নিতে থাকে, চোখ বন্ধ করে। আর তীব্রকে জড়িয়ে ধরে। কতক্ষণ থাকে জানা নেই। দিনের আলো ফুরিয়ে আসতেই তীব্র ওকে নিয়ে পাহাড়ে থাকা একটা গেস্ট হাউসে যায়। আগে থেকেই সব কিছুর ব্যবস্থা করে রেখেছিল তীব্র। তীব্র ওকে রুমে গিয়ে তুরকে ফ্রেশ হতে বলে। তারপর নিজেও ফ্রেশ হতে চলে যায়। তুর সেখানে আলাদা পোশাক দেখতে পায়, এটাও সাদা। তুর ফ্রেশ হয়ে এসে দেখে তীব্র সাদা একটা ফতুয়া পরা, যার মাঝে বুকটা খোলা। পুরো শরীরে লেপ্টে বোঝাই যাচ্ছে তীব্র শাওয়ার নিয়েছে। ভেজা চুলের পানিতে পুরো একাকার অবস্থা। কেন জানি না তুরের লজ্জা লাগলো তীব্রকে এভাবে দেখে। লজ্জায় চোখ নামিয়ে কিছু বলতে যাবে, তখনই তীব্র ওর কাছে গিয়ে আলতো করে ওর ঘাড়ে ঠোঁট বুলিয়ে দেয়। এভাবে লজ্জা পেও না, লজ্জাগুলো বাঁচিয়ে রাখো, নয়তো তোমারই বিপদ। কথাটা বলেই তুরকে কালো একটা চাদরে মুড়িয়ে দেয়। মোহনীয় এই সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার, যাকে সবার নজরের আড়ালে রাখতে চাই। তারপর তুরকে নিয়ে রাতের খাবারের জন্য চলে যায়। খাবার খাওয়া শেষে ওরা সবার সাথে বসে আড্ডা দিতে থাকে। তখনই একজন লোক আসে আর ওদের উদ্দেশ্য করে বলে নিজেদের ভাষায়। পাশে থাকা লোকটি বাংলায় বলে, ওকে, কে আপনার সাথে? তুর চুপ করে থাকলেও তীব্র হেসে উত্তর দেয়, যার সাথে মানুষ সারা জীবন কাটাতে চায়, সারা জীবন পাশে থাকতে চায়, মানে আমার স্ত্রী। কথাটা শুনে তুর জিজ্ঞাসুর দৃষ্টিতে ওর দিকে তাকায়। ওর দৃষ্টিকে উপেক্ষা করে তীব্র বলে, দোয়া করে দিন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি, চাইলেও যেন ছেড়ে যেতে না পারি। লোকটা এটা শুনে ওদের দোয়া দিয়ে চলে যায়। খাবার খেয়ে তীব্র ওকে নিয়ে রুমে চলে যায়। তুর এসেই ওয়াশরুমে ঢুকে যায়। আর তখনই বাইরে কারো নক করার আওয়াজ পায়। তীব্র গিয়ে দরজা খুলতে অবাক, এ কি তুমি? স্যার, এইটা আপনাদের জন্য। যেহেতু আপনি স্পেশাল গেস্ট, তা আপনাদের জন্য। এটা খুব বিখ্যাত শরবত। তীব্রের বুঝতে বাকি থাকে না এটা কি হতে পারে। ও মুচকি হেসে বলে ওঠে, বউ নিয়ে হানিমুনে এসে নেশা করব? স্যার, এটাই তো নেশা করার সময়, রেখে দিন। তীব্র বুঝলেও না নিলে ছাড়বে না, তাই গ্লাসটা নিয়ে ওকে টিপস দিয়ে বিদায় করলো। গ্লাসটা টেবিলে রেখে বলল, যে নেশায় আমি পড়েছি তা কাটাটাই আমার সারা জীবন লেগে যাবে। এই নেশায় কখন জড়াবো? তাচ্ছিলের হাসি দিয়ে চলে যায়। ওদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে তুরের বেশ পানির পিপাসা পায়। ও গ্লাসে শরবত দেখে কিছু না ভেবেই ঢকঢক করে সবটা খেয়ে নেয়। এতই মজা লাগে, হাতে যা লেগে থাকে তাও চেটেপুটে খেয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর তীব্র রুমে আসতেই দেখে লাইট অফ। বাইরে থেকে আবছা আলো আসছে। তীব্র লাইটের কাছে যেতেই কেউ ওকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর ওর উপর চড়ে বসে। তীব্রের বুঝতে বাকি থাকে না মানুষটাকে। আবছা আলোয়
মুখটা ঠিক দেখতে পাচ্ছে। তুমি? শ, আপনাকে আজ আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি নেশা করেছ? না, শরবত খেয়েছি। বুঝতেই পারছি। আগে প্রশ্নের উত্তর দিন। তীব্রের কপাল থেকে নাকে স্লাইড করে। বলো, দেব উত্তর। আমাকে কেন এনেছেন? কেন আটকে রেখেছেন? কিছু জানতে চাই না। আমার প্রশ্ন, আমি কি আপনাকে ভালোবাসি? কোন সন্দেহ? তুরকে কাছে টেনে। ভালোবাসার মানুষের ছোঁয়ায় নাকি পূর্ণতার অনুভূতি হয়, কিন্তু আপনার ছোঁয়ায় আমার এতটা তিক্ততা অনুভব হয় কেন? ভালোবাসার মানুষ হয়ে যখন আপনি আমাকে স্পর্শ করেন, তখন কেন মনে হয় আমি আপনার থেকে দূরে যেতে চাই? করুণ চোখে তীব্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। তীব্র ওর চোখের অসহায়ের ভাষা পড়লেও নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না ও তুরকে নিজের ওপর থেকে ফেলে ওর গাল চেপে ধরে। আমার ছোঁয়া তোকে কী দেয় জানি না, কিন্তু তোকে শুধু আমার চাই। আমার জীবনে যেমন তুই ছাড়া আর কেউ ছিল না, তেমনি তোর জীবনেও থাকবে না। সত্যি কি ভালোবাসি আপনাকে? আর কিছু বলার আগেই তীব্র ওর ঠোঁট জোড়া দখলে নেয়। এবার তুরও ছাড়ান না, নিজেকে সায় দেয় তীব্রের ডাকে। ভালোবাসার অদ্ভুত হারিয়ে দুজন। এভাবে কেটে যায় 1 মাস। তুর তীব্রকে মেনে নিতে না পারলেও অভ্যস্ত হয়ে গেছে ওর মাঝে। এই যে ব্যাপারটা কি, আজকে সারাদিন লাগবে নাকি? আজকে আদৌ কি পেটে কিছু পড়বে? দেখো, চ্যালেঞ্জ যখন নিয়েছি কেক আমি বানাবই। এ নিয়ে 3টা 30টা হলেও সমস্যা নেই। যে তার জন্য তীব্র কি করতে পারে কোনো ধারণা নেই তোমার? নেই তো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? আগে আপনি চলে যেতেন, কিন্তু এই 1 মাসে আপনি একদিনের জন্য কোথাও যাননি কেন? গেলে খুশি হতে নাকি? না, তা হবে কেন? এমনি জিজ্ঞেস করলাম। হয়েছে, এখন একটু হেল্প করো আমাকে। কি অদ্ভুত তাই না আমাদের সম্পর্ক? স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই সম্পর্ক আমাদের। তাদের মতোই ছোট্ট সংসার, কিন্তু তাদের মতো বিয়েটাই হয়নি একটা দীর্ঘশ্বাস ছেড়ে। তাতে কি? না, তেমন কিছু না, কিন্তু বিশ্বাস করুন, আপনার বউয়ের মতো আপনাকে হেল্প করতে পারবো না। কেন? তাহলে তো আপনি বিয়েই করবেন না অন্য কাউকে, সারা জীবন আমার সাথেই থেকে যাবেন। আমার শখও নেই অন্য কাউকে বিয়ে করার। তাহলে একটা কাজ করুন, আমাকে বিয়ে করে নিন। এমনিতে আমি ছাড়া আপনি তো অন্য কাউকে বিয়ে করবেনই না। এ কথা বলেই চুপ হয়ে যায়। অজান্তেই বলে দিয়েছে। এটা দেখে তীব্র নিজের কাজ ফেলে ওর কাছে যায়। তারপর পিছন থেকে ওকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে বলে, যদি বিয়ে করতে চাই তাহলে করবে? কথাটা শুনে তুর ওর দিকে তাকায়। আপনি আমাকে বিয়ে করবেন তীব্র? যদি বলি হ্যাঁ, তবে? তোর কিছু বলতে পারল না, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কিন্তু তীব্রের বউ হতে পারার খুশি নাকি নিজেকে পবিত্র করার জন্য সেই মানুষকে স্বামী হিসেবে মেনে নেওয়ার খুশি, তা বুঝল না তীব্র। কি হলো তোর? জানি না, কেন জানি বিশ্বাস হচ্ছে না। আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন? আলতো পরশ বুলালো তুরের কপালে। সত্যি। তুরকে বুকে জড়িয়ে ধরে কথাটা বলল তীব্র। সাথে সাথে কেঁদে ওঠে তুর, কিন্তু কেন বুঝতে পারে না। এভাবে কেঁদো না তুর, আগে তো বিয়েটা হতে দাও, বাকি কান্নাটা না হয় স্বামীর বুকেই কেঁদো। তুর নীরবে কাঁদতে লাগলো। অনেক সহজেই তুমি সবটা মেনে নাও তুর। বিশ্বাস জিনিস খুব খারাপ, সবার ওপর করা যায় না। সেটা যতই আপন হোক, ভাঙলে অনেক কষ্ট হয়। তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু না চাইতে বারবার নিজের মনে দীর্ঘশ্বাস ফেলে আরও জোরে জড়িয়ে ধরে। আচ্ছা, আগে কেকটা বানিয়ে ফেলি, তারপর না হয় বিয়ে, হানিমুন, বাচ্চা কাচ্চার সব প্ল্যান হবে। ধুর। তীব্র নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল আর তুর ওকে দেখতে লাগলো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে না দেখে রুমে যাও, আমি কেকটা বানিয়ে নিয়ে আসছি। আজকে আর কেক খাওয়া? একটা ভেংসি কেটে চলে গেল। এইটা দেখে তীব্র একগাল হেসে দিল। তুর কেকের জন্য অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়ে যাওয়ার উপক্রম। তখনই তীব্র আসে। এই নাও, হয়ে গেছে। তুর বড়সড় একটা হাই তুলে কেকটা দেখে অবাক হয়ে তীব্রের দিকে তাকায়। ওয়াও, এত সুন্দর একটা কেক, ভাবা যায়? আজকে খাওয়াটাই মাটি। আচ্ছা, তুমি দেখো, আমি আসছি। তীব্র চলে আসতে নেয়, ঠিক তখনই তুর ডাকে। আচ্ছা, আমাদের বিয়ে কোথায় হবে? এই বাড়িতে? কথাটা শুনে তীব্রের পা থমকে গেল। ও শান্তভাবে তুরের দিকে তাকিয়ে ঠোঁটে একটা হাসির রেখা ফুটিয়ে তোলে। তুমি কোথায় চাও? আমি তো চাই যে শহরে আমার জন্ম হয়েছে সেই শহরে। কিন্তু আমি তো মেবি এখন চট্টগ্রামে, তাই না? তীব্র একটা হাসি দিল, কারণ ওরা যে চট্টগ্রামে নেই তা তুরের অজানা। তুমি যা চাইবে তাই হবে। তারপর চলে যায় তীব্র। তোর কেকটা দেখে নেয়, অনেকটা পুড়ে গেছে, কিন্তু সেটা খাওয়ার রুচি বা মানসিকতা কোনোটাই ওর নেই।
পোড়া নয় বলে, তীব্রের হাতের ছোঁয়া আছে বলে। অতীত মন থেকে মুছে তীব্রের জন্য মনে একটা অতিরিক্ত বিষাদময় কিছু বৃক্ষের চাষ হয়েছে ওর মনে। তীব্রের কথা ভাবলেও সেখান থেকে হয় কাটা পায়, না হয় বিষ। ও কেকটাকে দেখে, কিন্তু তা ছুতে যেন গা গুলিয়ে আসে তুরের। অথচ দিনের পর দিন মুখ বুজে ওর ছোঁয়াগুলো সহ্য করে যাচ্ছে, তা আবার মুখে হাসি ফুটিয়ে। তীব্র বাইরে এসে ঋদ্ধকে ফোন করে, কিন্তু কল ট্রান্সফারের মাধ্যমে। কারণ তীব্র কোথায় সেটা যেন কেউ চাইলেও ট্যাপ করতে না পারে। এমনকি ঋদ্ধ নিজেও জানে না তীব্র কোথায় আছে, কোন দেশে তা জানলেও কোথায় তা জানে না। হ্যালো ঋদ্ধ স্যার, আপনি কবে ফিরবেন? বিগত 1 মাস আপনার কোনো খোঁজ নেই। এখানে সবাই আপনার খোঁজ করছে, বিশেষ করে তান ভাইয়া। আমি প্রতিদিন ওনাকে কিছু না কিছু বলে ম্যানেজ করছি। আমি দেশে ফিরছি 3 দিনের মধ্যে। ওকে স্যার, আমি আপনার জন্য সব রেডি করে রাখছি, আর আপনার দেশে আসার ব্যবস্থাও করছি। একদম না ঋদ্ধ। মানে আমি যে আসছি তা যেন কেউ জানতে না পারে। আমি এসে আমার বাড়িতে যাব না, গাজীপুরে যে বাংলো বাড়ি আছে সেখানে যাব। কিন্তু কেন স্যার? কারণ আমি তুরকে নিয়ে আসছি। স্যার, আপনি কি তুরকে ফিরিয়ে দেবেন? না। তাহলে? বিয়ে করব। আমি তুরকে বিয়ে করতে চাই, আর তার সমস্ত ব্যবস্থা করো। তবে সাবধান, ভুলেও যেন এটা কেউ টের না পায়। আমি ওখানে বেশি দিন থাকবো না, বেশি হলে 2 দিন, তারপর আবার তুরকে নিয়ে ফিরে আসব। আর যেখানে আমরা থাকবো তার সিকিউরিটির ব্যবস্থা এমনভাবে করো যাতে ভিতরে একটা মাছি মশাও না ঢুকতে পারে। সেটা ঠিক আছে স্যার, কিন্তু বিয়ে? সেটা তুমি বুঝবে না। ওকে আমি ধর্মমতে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। স্যার, সেটা ঠিক আছে, কিন্তু এত রিস্ক নিয়ে এখানে আসার কি দরকার, যেখানে আপনি নিজেই তুরকে খোঁজার জন্য এত কিছু করেছেন? সেখানে যদি কোনোভাবে কেউ জানতে পারে তুর আপনার কাছে, কি হবে ভাবতে পারছেন? এতটা রিস্ক নেওয়া ঠিক হবে স্যার? সেই জন্য তোমাকে সবটা গোপনে করতে বলেছি। যে 2 দিন আমি সেখানে থাকবো তার মাঝে যেন কেউ জানতে না পারে। ওকে স্যার, সব রেডি করো। তারপর ফোনটা কেটে দেয় তীব্র। অদ্ভুত এক অনুভূতি গ্রাস করেছে তীব্র, কিন্তু তা নিয়ে বেশিক্ষণ ভাবলে চলবে না। ও দ্রুত তুরের কাছে যায়। তুর ড্রয়িং রুমে টিভি দেখছিল। তীব্র গিয়ে রিমোটটা নিয়ে টিভি বন্ধ করে সোফায় বসে। তুরের দিকে তাকাতেই দেখে ও ঠোঁট উল্টে কান্নার ফেস করে রেখেছে। কি হলো, কাঁদছো কেন? আপনি টিভিটা বন্ধ করলেন কেন? চিপস খেতে খেতে কথাটা বলল তুর। তীব্র কিছুক্ষণ চুপ করে রইল। অনেক ভার নিয়েই তুরকে বলল, তৈরি হ তুর, এই সপ্তাহের মাঝে তোমার আর আমার বিয়ে হবে। কথাটা শুনে দুজনের মাঝেই কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। পিনপিন নীরবতাকে কাটিয়ে তুর বলে উঠল, ঠিক কবে? ওর চোখের চাহনিতে অন্যরকম কিছু চাওয়া দেখতে পেল তীব্র। ইচ্ছে করছে না বলতে, কিন্তু তবু বলল, সেটা কবে বলতে পারছি না তুর। এইটুকু জেনে রাখো, সেই দিনটা আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন হবে, আর তোমার কাঙ্ক্ষিত আশার। দেখি কার্ডটা পূরণ করে ভাগ্য। তুর কিছু বলল না। তীব্রের কথাটাই এমন এলোমেলো ছিল, তা গোছানোর ধৈর্য তুরের নেই। ও বসা থেকে উঠে তীব্রের কাছে গেল। এটা দেখে জিজ্ঞাসুর দৃষ্টিতে তুরের দিকে তাকাতেই খুব শক্ত করে জড়িয়ে ধরে তীব্রকে। তীব্র কোনো রিয়্যাক্ট করে না, শুধু নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। নিজের বুকে তুরের গরম নিঃশ্বাস আর হালকা ঠোঁটের ছোঁয়া পায়। আপনি নিজেও জানেন না তীব্র, আপনার বন্ধ দরজার বন্দিনী আপনার তুমি হওয়ার জন্য নিজের ভালোবাসার মানুষের স্ত্রী হওয়ার মতো সৌভাগ্য কয়জনের হয়? তীব্র কিছু বলল না, শুধু শুকনো ঠোঁটে আলতো মলিন হাসি ফুটিয়ে তুলল। গভীরভাবে ওর কপালে ভালোবাসার মৃদু পরশ আঁকে। শুধু এই কথাটাই ওর মুখে উচ্চারিত হয়, তৈরি থেকেও নিজের ভালোবাসার মানুষকে আপন করে নেওয়ার জন্য। এটা শুনে কিছুটা অবাক হয় তুর। আপন করব মানে? আমি তো কিছু না। আবার মৃদু হাসিতে তুরকে ছাড়িয়ে চলে যায়। তুর বোকার মতো ওর যাওয়ার দিকে চেয়ে থাকে, বুঝতে পারে না লোকটাকে। অদ্ভুতভাবে সারাদিনে তুর তীব্রের দেখা পায় না। অনেক রাত হয়ে গেলেও তীব্র ফেরে না। ওর অপেক্ষায় এক পর্যায়ে ঘুমিয়ে যায় তুর। সকালে ঘুম ভাঙতেই দেখে তীব্র ওর কাছে। হতবাক হয়ে সরে যায়, কারণ তীব্র খাটে মাথা দিয়ে মেঝেতে বসে ঘুমিয়ে আছে, তাও তুরের পায়ে হাত দিয়ে। এমনটা আশা করেনি তুর। ও গিয়ে তীব্রের মাথায় হাত বুলালেই তীব্রের ঘুমের রেশ কাটে। ও তীব্রের দিকে তাকাতেই একটা প্রশান্তির হাসি দেখতে পায় ঠোঁটে। কি হয়েছে আপনার? আমার পায়ের কাছে পড়ে আছেন কেন? পায়ের কাছে কোথায়? আমি তো তোমার সামনে বসে আছি। সেটা তো আমি নিয়ে এসেছি। ও আচ্ছা। উঠে ফ্রেশ হতে চলে যায়।
পাগল তো আগেই ছিলা, এখন কি বিভাগী হতে চাও নাকি রে বাবা? সেটা যাই হোক, আমার বিয়েটা হলেই হবে। ফ্রেশ হয়ে আসতেই তুর ফ্রেশ হতে চলে যায়, এসে দেখে তীব্র খাচ্ছে। এটা দেখে ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। এই মাসের একদিনও তুরকে ছাড়া খায়নি, তাহলে আজ? তীব্র ওর দিকে না তাকিয়ে বলে উঠল, কাল সারাদিন আমি কিছুই খাইনি, তার খবর নেওয়ার প্রয়োজন পড়েনি তোমার। আমি এখন খাচ্ছি বলে চোখে বাজছে নাকি? কথাটা শুনে তুরে শুকনো গলায় কাশি ওঠে। এই লোকটা আসলেই কি? আরে আজব তো, আপনি খাননি তো আমি কি করব? আমি কি আপনার বউ নাকি? তাহলে আমি বিয়ে করছি কাকে? দেখুন, আগে বিয়েটা করুন, তাহলে বউয়ের মতো খেয়াল রাখব। তার আগে আপনার বউ হওয়ার ফরমায়েশ খাটাতে আসবেন না। মানে কি? বিয়ের পর দাসী থাকতে রাজি অথচ রানী হয়ে থাকতে রাজি নয়, তাই না? খেতে খেতে কথাটা বলল তীব্র। আপনি রেগে গিয়ে, আমিও বা কি কার কাছে কি বলছি? আপনার সাথে কথা বলাটাই বেকার। তীব্র নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। তুর চলে যেতে ধরেও থেমে গেল। তারপর অভিমানী গলায় বলে উঠল, বিয়ের পর স্বামীর সেবা করতে মেয়েরা কখনো দাসী হয় না, বরং তার সংসারের কাজ আর স্বামীর সেবা করেই সে সেই ঘরের রানী হতে পারে। আর সেটা যে কি সম্মানের হয়, সেটা আপনি বা আপনাদের মতো কিছু পুরুষ বুঝবেন না। বলেই তুর চলে গেল। আর তীব্র খাবারটা মুখে দিতে গিয়েও দিল না। খাবারটা যেন গলায় আটকে গেল, তীব্রতা ছেড়ে উঠে গেল। তুরের রাগে শরীর জ্বলে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে বুঝতে পারছে না। একটা মুহূর্ত যে তীব্রকে শান্তি দিত না, একটার পর একটা আবদার না হলে অর্ডার করে ক্লান্ত করে দিত। আজ যে সারাদিনে বাসায় থেকেও তুরের সাথে একটা কথাও বলেনি, এমনকি ভালোভাবে ওর দিকে তাকিয়েও দেখেনি। কী সব পেপার আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। তুর বারবার ওর সাথে কথা বলার জন্য গেলেও বারবার ইগনোর করেছে ওকে। তুরের রাগটা যেন এবার কন্ট্রোল করার মতো না। ও গিয়েই তীব্রের ল্যাপটপটা কেড়ে নিল। বেশ বিব্রত হলো তীব্র। আমার ল্যাপটপটা দাও। দেব না। তোর দেখো, আমার মেজাজ গরম করো না, ল্যাপটপটা দাও। বললাম তো দেব না। বলেই ল্যাপটপটা ধরে একটা আছাড় মারল। এটা দেখে তীব্র বেশ রেগে যায়। এটা কি করলে তুমি? প্রচণ্ড রেগে কথাটা বলল তীব্র। বলেছি তো দেব না, তাহলে চাইলেন কেন? বেশি লাই দিয়ে মাথায় উঠিয়ে দিয়েছি, আমার মুখে মুখে তর্ক করছো। করেছি, বেশ করেছি। তুরকে থাপ্পড় মারতে ধরলেই ও চোখ বন্ধ করে নেয়। এটা দেখে তীব্র নিজের হাত নামিয়ে নেয়। কি করবেন? মারবেন? তাই করুন। যেটা বাকি আছে সেই স্বাদও পূরণ করে নিন। ছলছল চোখে কথাটা বলল তুর। এটা শুনে তীব্র হালকা হাসে, তারপর ওর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আচ্ছা বাদ দাও, এবার বলো কি হয়েছে? আপনি আমার সাথে আজ সারাদিনও কথা বলেননি কেন? ও এই ব্যাপার, 1 মিনিট। বলেই তুরের মুখে কিছু স্প্রে করে। মুহূর্তে ওর কাশি উঠে যায়। এটা কি তীব্র? একটু পর বুঝতে পারবে। মুহূর্তে তুর ওর কোলে ঢলে পড়ে। তীব্র তুরকে বিছানায় শুয়ে দেয়, কপালে চুমু দেয়। আমার দুর্বলতা এভাবে কাজে লাগানো উচিত হয়নি তোমার। তোমাকে আমি মারব না, তুমি জানো। আর তাই ওকে শুয়ে নিজের কাজ শেষ করতে চলে যায়। ওকে সব কিছু গোছাতে হবে, তাও তুরের অলক্ষ্যে। আজ রাতেই ওর বাংলাদেশের ফ্লাইট। তবে এবার আরও আগের মতো তীব্রের ওয়াইফ হিসেবে যেতে পারবে না। ওকে এসআর হসপিটালের পেশেন্ট হিসেবে নিয়ে যাবে, যার পুরো দায়িত্ব হসপিটালের ওপর। বাংলাদেশে নিয়ে যাওয়ার কারণ দুটো, তোমার ইচ্ছে আর আমার প্রাপ্তি। তারপর সব কিছু গুছিয়ে তুরকে নিয়ে ফিরে আসে বাংলাদেশে। বাংলাদেশে আসতে এসআর হসপিটালের একটা অ্যাম্বুলেন্স এয়ার কমিটি নিজেই তুলে দেয় ওর কাগজপত্র দেখে। সেখান থেকে মাঝপথে তুরকে নিজের গাড়িতে নিয়ে নিজের বাংলো বাড়িতে নিয়ে যায় তীব্র। ঋদ্ধ আগে থেকেই সবটা রেডি করে রেখেছিল। তীব্র সোজা তুরকে নিয়ে ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যায়। তীব্র ওকে শুয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর নিজে তুরের পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে নেয়। তীব্র আর দেরি করতে চায় না, কালই বিয়ে হবে ওর আর তুরের। চোখে আলো পড়তেই ঘুমটা হালকা হয়ে আসে তুরের। হঠাৎ ওর চিরচেনা কিছুর আভাস পায়। বাতাসে অন্যরকম কিছু ফিল হচ্ছে। অনেক দিন পর চেনা কিছুর আভাস পেল। জানি না কেন এতদিন আবহাওয়াটা অচেনা লাগতো নিজের কাছে, আজ যেটা নিজের মনে হচ্ছে। ও বুক ভরে নিঃশ্বাস নিয়ে চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে ওঠে তুর। তখনই কারো গলার গম্ভীর আওয়াজ পায়। গুড মর্নিং মাই লেডি। গুড মর্নিং বলে আবার শুয়ে পড়ে। এটা দেখে তীব্র হ্যাসকা টানে বিছানার কোণে নিয়ে এসে ওকে কোমর ধরে বসিয়ে দেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে, সবটা তুরের মাথার ওপর দিয়ে যায়।
ও চোখ বড় বড় করে তীব্রের দিকে তাকায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, কাজ আছে আমার। এক হাতে তুরের কোমর, আর এক হাতে তুরের থুতনি ধরে। তুরের সম্পূর্ণ ভর তীব্রের কাঁধে যদি সরে যায় তাহলে একেবারে মাটিতে মুখ থুবড়ে পড়বে। কি বলেছি বুঝছো? তীব্র ওকে সোজা করে দিতেই ওয়াশরুমে ভোদর। আমি কাকে বিয়ে করছি রে বাবা? তুর ফ্রেশ হয়ে আসতেই তীব্র ওকে খাটে বসিয়ে দেয়। তোর কিছু বলতে যাবে তার আগে তীব্র ওকে বলে, এখনই দেখতে পাবে। তীব্র মেহেদি দিয়ে তুরের হাতে মাঝ বরাবর ছোট করে কিছু লেখে। পুরোটা না বুঝলেও উপরের লেখাটা টি, সেটা বুঝতে বেগ পেতে হয় না। তীব্র লেখা কমপ্লিট করে কাকে যেন আসতে বলে। তখনই দুটো মেয়ে রুমে প্রবেশ করে। তীব্র সরে যেতেই তারা ওর হাতে মেহেদি লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। তোর অবাক হয় কিন্তু কিছু বলে না। একদিকে সকালবেলা অনাগত অতিথি, তার ওপর পেটের ইঁদুর, দু হাতে মেহেদির জন্য খেতেও পারে না, বেশ বিরক্তি নিয়েই বলে, আচ্ছা না খেয়ে মরে গেলে আমি মরব, তাতে আপনার কি আসে যাবে? আপনি তো ঠিকই আরেক মেয়েকে বিয়ে করে সুখে থাকবেন। তীব্র আর কিছু না বলে বেরিয়ে গেল। রাগ উঠলেও তা প্রকাশ করল না। ও গিয়ে তুরের জন্য নাস্তা নিয়ে তুরের সামনে দিল। আল্লাহ নাক দিলে মানলাম, কিন্তু হাতির মতো সুর দিলে না কেন? তাইলে নাক দিয়ে খেতাম, হাত তো বাঁধা। তীব্র রেগে গিয়ে ওকে খাওয়াতে থাকে। এটা দেখে তোর আরও বেশি অর্ডার করে, কারণ জানে এই মেয়েদের সামনেও কিছুই বলবে না। আর মেয়ে দুটো মুখ টিপে টিপে হাসতে থাকে। খাওয়ানো শেষ হলে ওরা আবার নিজেদের কাজে মন দেয়। হাতে মেহেদি পরানো শেষ হলে ওরা বিদায় নেয় আর তীব্র ওর পাশে বসে। ব্যথায় হাত টনটন করছে, তখনই হাতটা পড়ে যেতে নেয় আর তীব্র ধরে ফেলে। মেহেদি শুকানো না পর্যন্ত তুরের দু হাতের ভর তীব্রের হাতে, আর তুর ওর বুকে মাথা দিয়ে নিজের অলসতা দূর করে। এভাবে কতক্ষণ বসে থাকে তীব্র জানা নেই। মেহেদি শুকানোর পর তীব্র নিজেই তুলে দেয় আর বিছানা থেকে না নামার কথা বলে। তখনই তুর ওকে ডাকে, আচ্ছা আমরা এখন কোথায় আছি? গাজীপুর, আমার বাংলো বাড়িতে। তারপর চলে যায়। দুপুরের দিকে তুর শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকতেই তীব্র বাধা দেয়। তুরকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে লক করে দেয়। একে আপনি? কেন, কোনো সমস্যা? না, এই না, সমস্যা আছে। আমি এখন গোসল করব। আমিও তো সেজন্যই এসেছি, কারণ তুমি গোসল করবে। মানে? মানে আবার কি? বলি পিছনে ফিরে কিছু একটা করে তীব্র। তুর উকি মেরে দেখার চেষ্টা করে। শালা লম্বুজেনি কোথাকার, হঠাৎ পিছলে পড়ে যেতে নেয় আর তীব্র ধরে নেয়। তীব্রের দিকে তাকাতেই ওর চোখ কপালে কিছুটা সন্দেহ নিয়ে ওকে দেখে। আচ্ছা, কাঞ্চনা মুভির মতো আপনার ঘাড়েও কি ভূত উঠেছে নাকি? মানে? তাহলে মেয়েদের মতো পুরো মুখে হলুদ কেন? সেটা এখনই দেখতে পাবে। এক ঝটকায় তুরের হাত দুটো দেয়ালে চেপে ধরে। নিজের গালের হলুদ তুরের গলায় গালে মেখে দেয়। তুর প্রথমে ছটফট করলেও পরে শান্ত হয়ে যায়। তীব্র আলতো করে একটু একটু হলুদ নিয়ে ওর হাত জোড়া আর গলায় মাখিয়ে দেয়। শুনেছি বিয়ের সময় হলুদ ছোঁয়াতে হয় বরের গায়ের। এখানে তো আর তেমন কেউ নেই, তাই আমি দিয়ে দিলাম। তুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্রের দিকে। হলুদ তো লাগালাম, বাকি আছে মিষ্টি। তীব্র আলতো করে ওর ঠোঁটে আলতো পরশ বোলায়। তাড়াতাড়ি বের হয়ে এসেও মুচকি এসে কথাটা বলে তীব্র। তীব্র বেরোতে তুর হাঁটু গেড়ে বসে পড়ে। ওর কেমন রিয়্যাক্ট করা উচিত জানা নেই। সারাদিন বিছানায় শুয়েই কেটে যায় তুরের। সন্ধ্যার পর পার্লারের মেয়েগুলো আসে। তীব্রের কথা অনুযায়ী হালকা মেকআপ আর লাল শাড়িতে বউয়ের মতো সাজায় তুরকে। এখন শুধু অলংকার পরানো বাকি। তখন তীব্র ওদের বেরিয়ে যেতে বলে। ওরা চলে যায় আর তুর উঠে দাঁড়ায়, কিন্তু তীব্র ওকে আবার বসিয়ে দিয়ে আয়নায় নিজেদের দুজনকে দেখে বলে, আমার চাঁদ এতটা আলো দেয় জানা ছিল না। এই আলোতে সারা জীবন ভিজলেও হয়তো স্বাদ মিটবে না। তুর কোনো কথা বলে না। তীব্র সবটা গহনা এক এক করে তুরের শরীরে জড়িয়ে দিতে থাকে। হয়ে গেছে তীব্র, আপনার বউ সাজানো? না, আর কত? নজর ফোটা যে এখনও বাকি আছে। মানে? মানে আলতো হেসে তুরের গলার নিচের সেই বাইটের জায়গায় স্পর্শ করে। আলতো করে স্পর্শ করে সেখানে গভীর চুমু আঁকে তীব্র। তারপর তুরের হাতের পিঠে চুমু দিয়ে বলে, তৈরি হও তুর, একটু পর শরীয়ত মোতাবেক তুমি আমার স্ত্রী হতে চলেছ। আমাদের সম্পর্ক ধর্মীয়ভাবে বৈধ হতে চলেছে। তুর কিছু বলে না, শুধু অশ্রুসিক্ত চোখে মাথা নাড়ালো, কিন্তু চোখের পানি কিসের জন্য তা বুঝতে পারল না। তীব্র রুম থেকে চলে গেল। ঋদ্ধ আর ম্যানেজার এসেছে। ম্যানেজারকে খুশি দেখাচ্ছে, বোঝাই যাচ্ছে হয়তো উনি এটাই চেয়েছেন যে হুজুরকে ডেকে আনা হয়েছে তিনি সবটা তৈরি করে নিচ্ছেন। বেশ খানিকক্ষণ পর
হুজুর তুরকে নিয়ে আসতে বলে। তীব্র তুরকে আনার জন্য রুমে যেতেই থমকে যায়। কিছুক্ষণ পর ঋদ্ধ আসে। স্যার, সবে অপেক্ষা করছে। তীব্র খাটের উপর বসে একটা পুতুল নিয়ে খেলছে। স্যার, আপনি বসে আছেন কেন? নিচে সবাই অপেক্ষা করছে। আর তুর ম্যাম কই? ও চলে গেছে। চলে গেছে মানে? ওই দিকে দেখো।